গণতন্ত্রের পথে উত্তরণে কতটা অগ্রসর হচ্ছে বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ। আমার ধারণা ছিল যে আমরা শিক্ষা নিয়ে শুরু করব, কারণ রাজনীতি নিয়ে তো শিক্ষা নিয়ে আমি যাব। হ্যাঁ, রাজনীতি নিয়ে তো অনেক আলোচনা করেছি 5ই আগস্টের আগে। এখন যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেহেতু শিক্ষা নিয়ে আলোচনাটাই বেশি কমফোর্ট ফিল করি। যাই হোক, যেটা বলছেন যে আপনি এই আমার শিক্ষা প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে জি, আমি যা দেখছি তাতে এটা তো সম্পূর্ণ একদম এলোমেলো অবস্থা, এবং এইরকম একটা অবস্থার ভিতরে এই বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য গত 4-5-6 মাসে এই সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলো সঠিক বলে আমি মনে করি। অনেকের ধারণা যে আপনার আরো অনেক জনপরিসরে একটা ধারণা আছে যে আপনার কোনো জায়গাতে সরকারের পারফরমেন্স হয়তো সেরকম ভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ভঙ্গুর পরিস্থিতি, যেটা আপনি বললেন, একটা ভঙ্গুর পরিস্থিতিতে সরকারকে কিন্তু হাল ধরতে হয়েছে। এবং এই রকম একটা পরিস্থিতিতে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাই, পালিয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন যে ব্যাংকিং সিস্টেমগুলোতে ভালো ভালো ব্যাংকগুলো তারা লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। ব্যাংকগুলোতে টাকা ছিল না, সেই টাকা সাপ্লাই দেওয়া, আবার আস্থা ফিরিয়ে আনা, জনগণের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংকগুলোতে আস্তে আস্তে জনগণের আস্থা ফিরে আসছে এবং ব্যাংকগুলোর অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে। এবং আপনি যদি চিন্তা করেন যে এই আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভেরটা আস্তে আস্তে কিন্তু রিজার্ভটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো ইনভেস্টমেন্টের জায়গাগুলোতে হয়তো একটু পিছিয়ে আছে, কিন্তু আপনাকে তো একটু সময় দিতে হবে। এটা হলো আমার একটা ধারণা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখছেন তা আমি বলবো না যে খুব স্যাটিসফ্যাক্টরি, কিন্তু আপনি কোন অবস্থার সাথে মিলাচ্ছেন তার উপরে নির্ভর করবে। আমরা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভবের ধারণা আমাদের যেটা ছিল যে একটা সরকার পতনের পরে একটা দেশে কি হতে পারে, সেই রকম কিন্তু তেমন কিছু কিন্তু আমাদের নজরে সেভাবে পড়ে নাই। হ্যাঁ, বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সার্বিকভাবে আপনার প্রায় 180 মিলিয়ন থেকে 200 মিলিয়ন আপনার জনসংখ্যার একটা দেশ, ছোট্ট একটা দেশ, সেখানে আপনার যে পরিমাণ আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া দরকার ছিল, আমাকে যদি একজন সমাজবিজ্ঞানী হিসেবে বলেন, তাহলে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু সেনাবাহিনী মাঠে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেকটাই আবার কাম ব্যাক করেছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। থানাগুলো থেকে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ওনারা চলে গিয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে আনা। এবং গত 16-17 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালগুলোকে আপনার ট্যাকেল করা একটা সরকারের পক্ষে, এবং এমন একটি সরকার যে সরকারের অনেকেরই হয়তো সেরকম এরকম পরিস্থিতি সামাল দেওয়ার কোনো কি ছিল না, এই যে অভিজ্ঞতা ছিল না। বা আমার কথাই যদি জিজ্ঞাসা করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটি বিশ্ববিদ্যালয়কে সামাল দেওয়ার যে সক্ষমতা, সেটা কি আমার ছিল? আমার ছিল না, এটা তো স্বীকার করতে কোনো দোষ নাই। কিন্তু আমরা এই আস্তে আস্তে গত কয়েক মাসে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আমার বিশ্ববিদ্যালয় দিয়ে বলি, আমি আমার 64টা জেলা এবং প্রায় 500 উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, 2500 শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা গত কয়েক মাসে এটাকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পেরেছি। সামান্য দু একটা জায়গাতে সমস্যা আছে, নাই যে না সেটা বলবো না, কিন্তু একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পেরেছি। এইটাকে আরো অনেক উন্নত করতে হবে, সেই জায়গাটাতে আমাদেরকে তো কাজ করতে হবে এবং সংস্কারের বিষয়গুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। একই রকমভাবে আপনি যে আইন শৃঙ্খলার সংস্কার, আপনার জনপ্রশাসনের সংস্কার, আপনার স্বাস্থ্য খাতের সংস্কার, এই পুরা বিষয়গুলোকেই একটা এই সরকার একটা পলিসি গাইডলাইন হয়তো দিয়ে যাবে। তারা পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা আসবেন তারা সেই সংস্কারের কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। দেশের মানুষ গত 15 বছর ধরে নির্বাচন, ভোট কিংবা গণতন্ত্র বলি বা সুষ্ঠু একটি রাজনৈতিক পরিবেশ বা অন্যান্য যেসব মাঠে বিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো ছিল গত 15 বছর, তারাও কিন্তু এই সুষ্ঠু পরিবেশটি চেয়েছে। সাধারণ মানুষ সবাই চেয়েছে। সেই পরিবেশের পথে কিংবা গণতন্ত্রের পথে, সুষ্ঠু একটি ভোটের পথে সরকার হারছে। সেটা সরকার প্রধানের যে সাক্ষাৎকার নিউ এজ পত্রিকার সাথে,
সেই সাক্ষাৎকারটি যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু একদম স্পষ্টভাবেই কিন্তু প্রফেসর ইউনূস বলেছেন যে ওনাদের সামনে দুটা মডেল আছে, যে একটা মডেল হলো যে এই বছরের শেষের দিকে ওনারা নির্বাচন করবেন, অথবা সর্বোচ্চ দেরি হলে আগামী বছরের মে জুন নাগাদ সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সেই জায়গাটা থেকে কিন্তু ওনারা সরে আসেন নাই, এবং সেটাকে টার্গেট করেই কিন্তু এগোচ্ছে সরকার, এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলা এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু সেভাবেই যাচ্ছে। এবং সেই সাক্ষাৎকারটা দেখলে আপনি বুঝবেন যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বাহিরে যে যত কথাই বলেন না কেন, ওনারা যখন ওনাদের কাছে যান সরকারের কাছে যান, তখন কিন্তু ওনারা ওই এক ধরনের পজিটিভ বার্তাই দিচ্ছেন যে আপনারা যতটুকু পারেন সংস্কারটা করে দিয়ে যান, আর বাকি সংস্কারগুলো রাজনৈতিক সরকার সেটা করবে। এবং একটা আন্ডারস্ট্যান্ডিং তো সব দলগুলোর ভিতরে তৈরি হয়েছেই। কোনো দল হয়তো একটু আর্লি নির্বাচন চাইতে পারে, কোনো দল হয়তো একটু সময় নিয়ে নির্বাচনের কথা বলতে পারে, বা যারা সমন্বয়ক যারা আছেন ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা হয়তো আর একটু বেশি সময় চাইতে পারেন। কিন্তু সবকিছু মিলিয়ে জনপরিসরে যে একটা বন্দোবস্ত দরকার, একটা গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখার জন্য দেশের ভিতরে, যেহেতু বহুদিন পর্যন্ত এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই কারণে এইটা মানুষের একটা দাবি যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। আর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার প্রয়োজনও এই কারণে যে দেশে। আমি এখানে একটু প্রশ্ন করে রাখি সম্পর্ক, যে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক সরকারগুলোর যে অভিজ্ঞতা সরকার পরিচালনার ক্ষেত্রে, এই সরকার তো নিশ্চয়ই সেটি নেই যে দাবির মিছিল নিয়ে আমরা দেখছি যে প্রতিদিনই রাজপথে নামছে মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এই সরকারের সক্ষমতার জায়গা আসলে কতটা? আমি তো শুরুতেই বলেছি যে অনেক ধরনের অভিজ্ঞতার অনুপস্থিত ছিল। সেই অনুপস্থিত অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে সরকার বের হয়ে আসছে, তারা অভিজ্ঞ হয়ে উঠছে। আমার নিজের কথা দিয়েই তো আমরা তো সারাক্ষণ ঘেরাওর উপরে ছিলাম, আমি নিজেও তো সারাক্ষণ ঘেরাওর উপরে ছিলাম। জয়েন করার পরে প্রথম 1-2 মাস তো সারাক্ষণ ঘেরাও, আপনার গাজীপুর অফিস ঘেরাও, ধানমন্ডি অফিস ঘেরাও, বাসা ঘেরাও, সারাক্ষণ ঘেরাওর উপরে ছিলাম। আস্তে আস্তে ঘেরাওর পরিমাণ কমে আসছে। একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের দাবি দেওয়া কিন্তু গত 15-16 বছরের সমস্ত পুঞ্জীভূত দাবি দেওয়া, এগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই। এবং মানুষের যে দাবি দেওয়ার চাহিদা, সেটাকেও কিন্তু অস্বীকার করা যাবে না, সেটাকেও কিন্তু সুন্দরভাবে আপনাকে সামাল দিতে হবে। আপনি যদি তাকে ফোর্স ব্যবহার করেন তাহলে আগের সরকারের সাথে এই সরকারের তো কোনো পার্থক্য হলো না। সেই জন্য মানুষও মনে করছে এখনই একটা রাইট টাইম তাদের দাবি দেওয়াগুলো সামনে নিয়ে আসার জন্য। এবং জনগণের যে এই চাওয়াটা, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না। আরেকটি বিষয় যেটা বলছিলেন আপনি বেগম জিয়ার প্রসঙ্গে, বেগম জিয়াকে যে পরিমাণ আপনার অন্যায় অত্যাচার যেভাবে করা হয়েছে ওনার প্রতি, জাতীয় নেত্রী, এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে আপনার সব দলগুলোর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি, ইনক্লুডিং যে সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বেগম জিয়া যে এই যে আপনার ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, তখন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন সময়ে ওনার প্রতি যে, আমি দলের প্রতি বলছি না, বেগম জিয়ার প্রতি, উনি একটা সিম্বল হিসেবে ডেভেলপ করেছেন এই দেশে, যে আপসহীন, এমনি তো আগে থেকে বলা হতো আপসহীন নেত্রী হিসেবে একটা সিম্বল হিসেবে ডেভেলপ করেছেন। এবং গণতন্ত্র, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার একটা প্রতীক হিসেবে তৈরি হয়েছেন। এবং আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে 90-এর গণ অভ্যুত্থানের আগে থেকে ধরে উনি কিন্তু কোনো সময় আপোষ করেন নাই, এবং এর সাথে সাথে কোনো অবস্থাতেই এরশাদ সরকারের সাথে কোনো আপোষ করেন নাই এবং কোনো নির্বাচনে যান নাই। এবং 90-এর পরবর্তী সময়ে কিছু ভুলভ্রান্তি থাকার পরেও উনি পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার অথবা গণতন্ত্র প্রতিষ্ঠা অথবা এই গত সরকারের সাথে কোনো ধরনের কোনো আপোষে কিন্তু যান নাই। এই যে আপোষহীনতা এবং এক ধরনের এই যে দেশের স্বার্থের প্রতি যে তার যে একটা চাওয়া পাওয়া এবং একটা কমিটমেন্ট, এটা কিন্তু খুবই আনপ্যারালাল। আপনি সাউথ ইস্ট এশিয়াতেও যদি আপনি খেয়াল করেন যে একদম ঘর থেকে বের হয়ে এসে একজন গৃহবধূ একটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরে সেই রাজনৈতিক দলটাকে এককভাবে ধরে রাখা, এবং গত সরকার বহু চেষ্টা করেছে দলটাকে ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই। এটা সেই কথাটাই আমরা বলছিলাম যে আপনার একটা বাইপার্টিজান পলিটিক্স, যদি এখানে পলিটিক্স তো একটা প্রসেস, সেই প্রসেসের ভিতরে সরকার এবং বিরোধী দল মিলে যদি রাজনীতিটা তারা করতো গত 15-16 বছরে, তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা দেখতে হতো না, অথবা এই যে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে
কাউকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে পুরো একদম গোষ্ঠী সহ, সেই জিনিসটা কিন্তু দেখতে হতো না।